শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। বিকালে কার্গো ভিলেজে ৮ নম্বর গেটে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থাপনা ছিল না। তিনি বলেন, এই স্থাপনায় স্টিল অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। এসব কলামের ভেতরে ফাটল ধরছে, এতে স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাজুল ইসলাম জানান, কেমিক্যাল পুড়ে অন্য একটি এজেন্ট তৈরি হয়েছে, এতে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও তা খুব বেশি নয়। প্রায় ২৭ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে 4টি ইউনিট রাখা হবে বলেও জানান তিনি। ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত, এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল। আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। যদিও বেসামরিক বিমান উপদেষ্টার দাবি, ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে। কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে গেলেও দীর্ঘ সময় তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের। আগুনের ঘটনাটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো, তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবানোতে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হবে। তবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও দাবি তার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুনের কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একাধিক কমিটি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আমদানি করা পণ্য পুড়ে যাওয়ায় বন্ধ হবে কারো উৎপাদন। বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। বিপুল পরিমাণ পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি তাদের। সুরক্ষিত জায়গায় এমন আগুনের ঘটনায় ষড়যন্ত্র দেখছে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ। বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের 22 ঘন্টা পরও ধোঁয়া উঠতে দেখা যায়। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়েছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। দেশের রেপ সিস্টেম কোম্পানি ব্যবসা করে গুগল ও বহুজাতিক ডেল কোম্পানির সঙ্গে। প্রায় 5 কোটি টাকার সার্ভার এসেছিল বিমানবন্দরে, যা রোববার ছাড়ানোর কথা থাকলেও আগুনে পুড়েছে কোম্পানির সব সার্ভার। আমাদের ব্যবসাটা মূলত বড় বড় ডেল, গুগল এদের সাথে ব্যবসাগুলো হয়। আর আইটি প্রোডাক্ট আমাদের আইটি ব্যবসা, সো এখানে একটা বড় ধরনের লস আমরা আশা করতেছি। পুড়েছে চায়না থেকে আমদানি করা ভিভো মোবাইল কোম্পানির 10,000 কেজি মোবাইল অ্যাক্সেসরিজ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আগুনে হাজারের বেশি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান। 4,300 কেজি পর্যন্ত একটা শিপমেন্টে আমাদের মালামাল আছে, এবং 1200 কেজি আছে, 2000 কেজি আছে, অল ওভারেজ 10,000 কেজির মতো শিপমেন্ট হবে। কাছাকাছি 100 কোটি টাকার মতো হবে। কিভাবে এই জায়গা থেকে উত্তরণ ঘটানো যায়, আমাদের মূল বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে একটা মেসেজ গিয়েছে, সারা ওয়ার্ল্ডে, যে এখন আমাদের এখানে ইম্পোর্ট কার্গো বন্ধ আছে। বিমানবন্দরে প্রতিদিন প্রায় 4,000 আমদানি পণ্যের চালান দাখিল হয়, যেখানে থাকে ওষুধের কাঁচামাল, হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য এবং তৈরি পোশাকের কাঁচামাল। ক্ষতিগ্রস্ত যাদের বিমানেই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন বিকেএমইএর সভাপতি।
প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো একটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে। আজকে কি তাহলে এইটাও কি আবার শুরু হয়েছে? দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমদানি পণ্য চালান ক্ষতিগ্রস্ত হলেও বিমানবন্দরের রপ্তানি পণ্য চালান যে অংশে থাকে সেখানে আগুন না যাওয়ায় সুরক্ষিত রয়েছে রপ্তানি পণ্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সত্যিকারের জুলাই যোদ্ধারা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এতে জড়িত থাকতে পারে। দুপুরে গুলশানে কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল লোকজন ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এতে জুলাই যোদ্ধারা জড়িত বলে বিএনপি বিশ্বাস করে না। প্রকৃত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে, তবে তা সফল হবে না। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, কাটছাঁট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে, এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে বলেও জানান সালাহ উদ্দিন আহমেদ। সবকিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে বলে প্রত্যাশা তার। সম্ভবত একটা তদন্ত টিম করেছে, তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক। তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। বিকল্প প্রতীক দিতে এনসিপিকে 19 অক্টোবর পর্যন্ত সময় দেয় ইসি, কিন্তু এখনও তার সুরাহা হয়নি। বরং ইসিতে গিয়ে এনসিপি নেতারা জানিয়ে এসেছেন অন্য প্রতীক নয়, সাপ্লাই দিতে হবে। ইসির সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, কমিশনকে নিয়ন্ত্রণ করছে কয়েকটি দল ও সংস্থা। তবে কমিশনারের জবাব, কোনো দলের কাছে মাথা নত করে না ইসি। রোববার ছিল ইসির প্রতীক চূড়ান্ত করার শেষ দিন, কিন্তু এনসিপির শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এ নিয়ে ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, শাপলা প্রতীক পাওয়ার পক্ষে এনসিপির কাছে একটি গাইডলাইন চেয়েছে ইসি। নেতারা মন্তব্য করেন, কমিশনের কার্যক্রমে আস্থা নেই তাদের। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। জুডিশিয়ারি থেকে একজন, যিনি জুডিশিয়ারি থেকে এসেছে, উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। যিনি সিভিল সার্ভিস থেকে এসেছে, উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন। আর যিনি ডিজিএফের প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে, উনি ওইখানে কাজ করতেছেন। আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে। এদিকে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তি বা দলের কাছে মাথা নত করে না। কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে, কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে। সিলেটে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো চ্যালেঞ্জ নেই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার বিকালে এক ফেসবুক পোস্টে কথা বলেন তিনি। আরও বলেন, সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপের বিষয় ভিন্ন দিকে সরিয়ে নেয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলন তোলা হয়েছে। বলেন, তারা মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। জামায়াতকে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে।
এটিকে জামায়াতের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এছাড়া জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ নাহিদ ইসলামের। সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। আছে বিএনপি বা বড় কোনো দলের জোটে যাবার পরিকল্পনাও। তবে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হলে পাল্টে যেতে পারে হিসাব নিকাশ। সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ২০১৮ সাল শুরুতে কোটা সংস্কার আন্দোলন, পরে ডাকসুর ভিপি নির্বাচনের মধ্য দিয়ে আলোচনায় নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ বেশ কজন ছাত্রনেতা। পরে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারীরা ২০২১ সালে গঠন করেন গণ অধিকার পরিষদ। নানা সময় আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা, নূরের উপর ধারাবাহিক হামলা, রাজপথে আন্দোলন সহ নানা কর্মসূচি দিয়ে আলোচনায় দলটি। স্বৈরশাসনের পতনের পর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায় গণ অধিকার পরিষদ। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দিতে চায় দলটি। আছে জোট গঠনের চিন্তাও। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদেরও আলাপ আলোচনা চলছে। একটা হচ্ছে যে নির্বাচনী জোট করা, এবং আরেকটা হচ্ছে যে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেই আসনগুলোতে নির্বাচন করবেন সেখানে একটি দলের প্রার্থী হলে অন্য দলের সেখানে প্রার্থী থাকবে না। তবে হিসেব পাল্টে যেতে পারে গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হলে। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পুরনো সম্পর্ক ধরে নির্বাচন কেন্দ্রিক ঐক্য হলে ভোটের মাঠে বড় পরিসরে প্রভাব ফেলা সম্ভব, বলছেন দলটির সাধারণ সম্পাদক। দুই দলের উত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং আমাদের রাজপথে বোঝাপড়া আছে, সম্পর্ক আছে। আমরা মনে করি যদি এই দুটি দল এক হয় সেক্ষেত্রে অবশ্যই নতুন নাম হতে হবে, এবং যারা আসলে তাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আমাদের দলের নেতৃত্বের জায়গায় রয়েছে, আলোচনা এবং সাম্যের ভিত্তিতে এই নেতৃত্ব ফরমেশনটা ঠিক করতে হবে। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা আছে তাদের। অভিযোগ পতিত সরকার পালিয়ে গেলেও থেমে নেই ফ্যাসিবাদী পরিকল্পনা। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, দমনপীড়ন করেছে, এদেরকে গ্রেপ্তারে যদি বিশেষ অভিযান নির্বাচনের আগে না চালায় সেক্ষেত্রে নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন না হওয়া থেকে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে। কাজে আগামীতে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলেও কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের আবার সংকটে পড়বে। প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর এই কাঠামো দিয়ে আমার মনে হয় না যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নূর রাশেদের। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচারও চান তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল প্রত্যাহার করে পূর্বের ৫৭ টাকায় বহাল রাখা হয়েছে। এই ঘোষণার পর বন্দরে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই দাবিতে সকাল ৯টা থেকে ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন C&F এজেন্টরা। বন্দরের জেটিগুলোর সামনে নেই যানবাহনের চিরচেনা ভিড়। বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিক মালিকদের কর্মবিরতির কারণেই এমন চিত্র তৈরি হয়েছে। একই দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে C&F এজেন্টরা। ট্যারিফ প্রত্যাহারের দাবি ছিল তাদেরও। জোর দাবি জানাচ্ছি বন্দর যে অযৌক্তিক ট্যারিফ বৃদ্ধি করেছে সেই ট্যারিফ যেন প্রত্যাহার করা হয়। প্রায় ১৩,০০০ শ্রমিক কর্মচারী যারা এই ট্যারিফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সংকট নিরসনে বন্দর ভবনে শ্রমিক মালিকদের নিয়ে জরুরি বৈঠকে বসে কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র বন্দরে পরিবহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত করে পূর্বের ৫৭ টাকায় বহাল রাখে বন্দর কর্তৃপক্ষ। আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না, এবং উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন। আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভারভ্যান আগের নিয়মেই চলবে। গতকাল থেকে এমন অচল অবস্থায় প্রভাব পড়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। রপ্তানিবাহী কন্টেইনার আইসিডি থেকে বন্দরে না আসায় কন্টেইনার ছাড়াই ৬টি জাহাজ ছেড়ে যায় বন্দর থেকে। অ্যাজ অন টুডে আজকে পর্যন্ত হিসেবে আমাদের প্রায় ৪৪,৫০০ ইউজ আছে।
তো এটা এখনো পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতার মধ্যেই আছে। তো আমরা আশা করছি এখন কাজ শুরু হয়ে গেলেই এই অবস্থাটা আবার স্বাভাবিক হয়ে আসবে। এর আগে গত 15 অক্টোবর চট্টগ্রাম বন্দর 23টি খাতে 41% পর্যন্ত মাশুল বৃদ্ধি করে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অগ্রণী ব্যাংকের 40% খেলাপি ঋণ আদায়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঋণ আদায়ে ব্যাংক কর্মকর্তাদের তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুব। রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে 2 সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তিনি বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার আরও সতর্ক হয়ে ঋণ দিতে হবে। বলেন, প্রয়োজনে মামলা করে ঋণ আদায় করতে হবে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, গ্রাহকদের সেবার মান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে তরুণদের জন্য নতুন স্টার্ট আপ ঋণ, ছাত্রছাত্রীদের জন্য জমা ছাড়া ব্যাংক ঋণ, বিদেশগামীদের জন্য সহজে ঋণ সহ নানা সেবার কথা তুলে ধরেন ব্যাংকের কর্মকর্তারা। আমরা গ্রাহককে সেবা দিয়ে তাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে আরও গ্রাহকের তৈরি হবে। আমরা সবাই জানি এখানে যে উপস্থিত আছে আমাদের ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? এক কথা বলুন, খেলাপি ঋণ। 40% উপরে খেলাপি ঋণ। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে খুব জোরালোভাবে যে এই খেলাপি ঋণ কীভাবে কমিয়ে আনা যায়। নতুন প্রতিভা খোঁজার অভিযানে মাঠে নামছে বিকেএসপি। আগামী 25 অক্টোবর দেশ জুড়ে শুরু হচ্ছে গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে অনূর্ধ্ব 16 বছর বয়সী ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের খুঁজে বের করা হবে জাতীয় পর্যায়ের জন্য। বিকেএসপির ডিজি জানিয়েছেন, বাছাইকৃত খেলোয়াড়দের তথ্য দেওয়া হয়েছে বিসিবি এবং বাফুফেকে। দেশের ফুটবলে যেমন গোল স্কোরারের অভাব রয়েছে, তেমনি হার্ড হিটার ব্যাটারও সীমিত। বিষয়টিকে মাথায় রেখে দেশব্যাপী এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক এই আয়োজনে অনূর্ধ্ব 16 বছর বয়সী প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে। আগামী 25 অক্টোবর এই কার্যক্রম অনুষ্ঠিত হবে ঢাকা বিকেএসপি সহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। প্রতিটি ভেন্যুতে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে বাছাই প্রক্রিয়া। ভালো স্কোরার দরকার, যে এই বারের মধ্যে নেটের মধ্যে বল সে ঢুকাতে পারবে। এই জন্য আমরা একই রকমভাবে ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন ডিস্টেন্স থেকে যে কে কতটা স্কোর করতে পারে, এইভাবে একই রকমভাবে ক্রিকেটের মতো করে ভালো স্কোরার আমরা নিয়ে আসবো। নিয়ে এসে বিকেএসপিতে আমরা একদিনের একটা টুর্নামেন্টের মতো আয়োজন করে আমরা যে ভালো স্কোরার ফুটবলের এবং ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান বের করব। দেশের 8টি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে 2 জন করে মোট 16 জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আগামী 1 নভেম্বর ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব। একই সাথে এদের ডাটাবেসটা আমরা ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করব। আর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যে যাদেরকে আমরা সিলেক্ট করব তাদেরকে যদি কোনো একটা ক্যাপসুল ট্রেনিং দেওয়ার মাধ্যমে বিকেএসপির আমরা যে এই ট্রেনিংটা প্রদান করতে পারি। অনূর্ধ্ব 16 বছর বয়সী আগ্রহী খেলোয়াড়দের জন্মসনদ, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সহ উপস্থিত থাকতে হবে নির্ধারিত ভেন্যুতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।